রুশ সীমান্তবর্তী শহর কুরস্ক দখল ও পুনরুদ্ধারের পাল্টাপাল্টি দাবিতে জমে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়াতে ঢুকে ইউক্রেন প্রমাণ করতে চেয়েছিল যে রুশ বাহিনীকে চাইলেই কাবু করে ফেলতে পারে কিয়েভ, কিন্তু ইউক্রেনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে অপরাজেয় শক্তি রাশিয়া ইউক্রেনের মাটিতে মোতায়েন করা একটি মার্কিন নির্মিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। রুশ মন্ত্রণালয় বলছে, মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি জার্মান নির্মিত IRIS-T প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। এই নিয়ে ইউক্রেনে দ্বিতীয়বারের মতো মার্কিনীদের তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিল মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিমান হামলা মোকাবেলায় কিয়েভকে সহায়তা করার জন্য আবেদন জানানোর পর আমেরিকা এবং তার মিত্র দেশগুলো ইউক্রেনে অনির্দিষ্ট সংখ্যক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম ভিডিওতে দিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের একটি মাঠে দুটি প্যাট্রিয়ট লঞ্চার এবং একটি AN/MPQ-65 রাডার স্টেশনের ড্রোন ফুটেজ দেখানো হয়েছে। এরপর ক্ষেত্রটিতে একটি ইস্কান্দার M ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার বোমার সাহায্যে আঘাত করা হয়। এতে রাডার স্টেশন এবং প্যাট্রিয়ট লঞ্চার দুটি ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় ভিডিওটিতে ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের জেলোবোকের কাছে ইউক্রেনীয় অবস্থানে তিনটি প্যাট্রিয়ট লঞ্চার এবং আরেকটি AN/MPQ-65 রাডারে ইস্কান্দার ক্লাস্টার বোমা আঘাত হানতে দেখা যায়। এ সময় একটি প্যাট্রিয়ট লঞ্চার থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও তা কোনো কাজে আসেনি। ইস্কান্দার ক্লাস্টার বোমার আঘাতে দুটি লঞ্চার এবং রাডার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। তৃতীয় ভিডিওটিতে একটি জার্মান নির্মিত IRIS-T লঞ্চার এবং একটি TRL-M4D রাডার গাড়ি দেখা যাচ্ছে। এ সময় অন্য একটি ইস্কান্দার M ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত হানে এবং সেগুলো ধ্বংস হয়ে যায়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি হল প্যাট্রিয়ট। মূলত ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্যাট্রিয়ট। প্রাথমিকভাবে অনেক উঁচুতে থাকা উড়োজাহাজ প্রতিহত করতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করা হয়েছিল। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অস্ত্র যা ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহ করছে। এর মূল্য প্রায় $1.1 বিলিয়ন। আদানি গ্রুপের বিদ্যুৎ রপ্তানি সংক্রান্ত নিয়ম সংশোধন করেছে প্রতিবেশী দেশ ভারত। শুধুমাত্র বাংলাদেশের রপ্তানি করার শর্তে ভারতে তৈরি একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ এবার ভারতেও বিক্রির অনুমতি পেল আদানি। 1600 মেগাওয়াট ক্ষমতার গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মাঝে ভারত সরকার ব্যবসায়িক প্রতিষ্ঠানটির স্বার্থে এই পদক্ষেপ নিল। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর এই পদক্ষেপ নিল ভারত। দেশটির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ বিধি গত সোমবার 2018 সালে তৈরি শুধুমাত্র একটি প্রতিবেশী দেশে বিদ্যুৎ সরবরাহের জন্য তৈরি নীতিমালায় পরিবর্তন এনেছে। বার্তা সংস্থা রয়টার্স বিধিটি দেখেছে। সংশোধিত নীতিমালা অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রটি এখন থেকে প্রয়োজনে ভারতের অভ্যন্তরেও বিদ্যুৎ বিক্রি করতে পারবে। এছাড়া নতুন সংশোধনী নীতি অনুযায়ী যদি রপ্তানিকৃত বিদ্যুতের অর্থ পরিশোধে দেরি হয় তাহলেও বিদ্যুৎ কেন্দ্রটি স্থানীয় বাজারে বিদ্যুৎ বিক্রি করতে পারবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য যে 2023-2024 অর্থ বছরে ভারত মোট কমপক্ষে $1100 কোটি পণ্য রপ্তানি করেছে। তার মধ্যে বিতর্কিত আদানি গ্রুপ সরবরাহ দিয়েছে সবচেয়ে বেশি টাকার বিদ্যুৎ। মোট রপ্তানির মধ্যে এর পরিমাণ শতকরা 9.3 যার মূল্য কমপক্ষে $100 কোটি। ভারতের এই একটিমাত্র বিদ্যুৎ কোম্পানিকে তার পুরোটা বিদ্যুৎ বাংলাদেশের কাছে রপ্তানি করার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু এখন রেজুলেশন সংশোধন করার ফলে ভারতের ভেতরেও বিদ্যুৎ বিক্রি করতে পারবে আদানি গ্রুপ।
ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটি গত বছর জুলাইয়ে পুরোপুরি উৎপাদনে যাওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন আদানির চেয়ারম্যান গৌতম আদানি। সে সময় এই প্রকল্পটিকে ভারত বাংলাদেশ সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করা হয়েছিল। কলকাতা ভিত্তিক ইস্টার্ন রিজিওনাল পাওয়ার কমিটির ইআরপিসি প্রাপ্ত রেকর্ড অনুযায়ী গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র 2023 সালের এপ্রিল থেকে 2024 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে কমপক্ষে 750 কোটি 80 লাখ ইউনিট বিদ্যুৎ রপ্তানি করেছে। এক বিবৃতিতে গত মঙ্গলবার আদানি গ্রুপের এক মুখপাত্র জানিয়েছেন যে নীতি সংশোধনের কারণে সামগ্রিকভাবে ভারতের বিদ্যুতের সহজলভ্যতা বাড়বে এবং সারা দেশে বিদ্যুতের বেড়ে যাওয়া চাহিদা মেটাতেও সহায়ক হবে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনা অতীতের যে কোনো সময়ের তুলনায় জোরালো বলে বাইডেন শুক্রবার যে মন্তব্য করেছিলেন তার প্রতিক্রিয়ায় হামাসের সিনিয়র নেতা সামি আবু জুহরি বলেছেন, আমরা যুদ্ধবিরতির কাছাকাছি পৌঁছে যাচ্ছি বলে যে আশা করা হচ্ছে তা অলীক কল্পনা ছাড়া আর কিছু নয়। দখলদার ইসরায়েলের টালবাহানায় আবারও ব্যর্থ হল যুদ্ধবিরতি আলোচনা। ইসরায়েলের উগ্র যুদ্ধাগ্রহী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া কঠিন 4 শর্তের ফলে আবারও যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি আলোর মুখ দেখতে পেল না। তবে এবার ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্র চুক্তিটির ব্যাপারে বেশ আশাবাদী ছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করেছিলেন যে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি আলোচনার বেশ কাছে অবস্থান করছে, যে কোনো সময় যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে। বাইডেনের এমন মন্তব্যকেই কটাক্ষ করল ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। হামাসের সিনিয়র নেতা আবু জুহরি বলেন, আমরা কোনো চুক্তি বা সত্যিকারের আলোচনা দেখতে পাচ্ছি না, বরং আমাদের উপর আমেরিকার পক্ষ থেকে একটি ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর আগে শুক্রবার আমেরিকা, কাতার ও মিশর এক যৌথ বিবৃতি প্রকাশ করে জানায়, কাতারের রাজধানী দোহায় গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী ওই 3 দেশের বিবৃতিতে দাবি করা হয়, দোহা আলোচনায় হামাস ও ইসরায়েলের দাবিগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে আনা সম্ভব হয়েছে। এমন সময় ওই দাবি করা হয় যখন দোহা বৈঠকে হামাসের কোনো প্রতিনিধি দল উপস্থিত ছিলেন না। দোহা আলোচনায় ইসরায়েলের নতুন একটি দাবি নিয়ে আলোচনা হয়েছে, যেখানে ইহুদিবাদী সরকার এই উপত্যকার ভেতরে গাজা মিশর সীমান্তে সেনা মোতায়েন করে রাখার দাবি জানিয়েছে। হামাস অবশ্য কোনো অবস্থায় গাজায় ইসরায়েলি সেনা মোতায়েন রাখার বিষয়টি মেনে নিতে রাজি নয়। এদিকে 16 আগস্ট শুক্রবার কাতারের রাজধানী দোহায় স্থগিত হওয়া হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা বুধবার কায়রোতে পুনরায় শুরু হবে। শনিবার মিশরীয় সূত্রগুলো সিনহুয়া নিউজকে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, 3 মধ্যস্থতাকারী মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এবং ইসরায়েলের প্রতিনিধি দল বুধ ও বৃহস্পতিবার আলোচনায় অংশ নেবে। ইতিহাস সাক্ষী, শিক্ষার্থী সমাজের বিদ্রোহের মুখে অন্যায় কখনো প্রশ্রয় পায়নি। এর জলজ্যান্ত উদাহরণ বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন। ছাত্র জনতার প্রবল আন্দোলনের ফলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেমন পতন ঘটেছিল, ঠিক একই পরিণতির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিছুদিন আগে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও পরে ভয়ানকভাবে হত্যা করার ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ এখন প্রবলভাবে উত্তেজিত। এই ঘটনার প্রতিবাদে কলকাতার পথে পথে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এদিকে মমতা ব্যানার্জির একের পর এক অপ্রীতিকর মন্তব্য এবং এই ধর্ষণ কাণ্ডের বিচার নিয়ে খামখেয়ালি আচরণ আরও খেপিয়ে তুলেছে শিক্ষার্থীদের। এর পরিপ্রেক্ষিতে আরেক রাজনৈতিক দল বিজেপি মমতার পদত্যাগের দাবি তুলেছে। আরজিকর মেডিকেলের কর্তব্যরত ওই তরুণী চিকিৎসকের হত্যার ঘটনায় দ্রুত বিচার না হওয়ায় মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা ও দলটির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। মমতা ব্যানার্জির সমালোচনা করে বিজেপি নেতা পুনাওয়ালা বলেন, পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশের উপর কলকাতা হাইকোর্টের কোনো ভরসা নেই। সে কারণেই তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে।
মমতা ব্যানার্জি কবে এই ঘটনার দায় নেবেন, কবে তিনি পদত্যাগপত্র জমা দেবেন? তার আর 1 মিনিটও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার, আইনি কর্তৃত্ব বা সাংবিধানিক উপযুক্ততা অবশিষ্ট নেই। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের নাগরিকদের ব্যর্থ করেছেন তিনি, নিজের সাংবিধানিক বাধ্যবাধকতায়ও তিনি ব্যর্থ হয়েছেন। এই ঘটনার মতো স্পর্শকাতর একটি বিষয়েও তৃণমূলের হিন্দু বিরোধী মানসিকতার প্রকাশ দেখা যায়। নৈতিক দায় নিয়ে মমতার পদত্যাগ করা উচিত। ধর্ষণকাণ্ডের পর চলমান আন্দোলন ও কর্মসূচি নিয়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, মমতা ব্যানার্জি নিজে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী, তাহলে কার বিরুদ্ধে তিনি প্রতিবাদ মিছিল করলেন? তিনি বিজেপিকে থামানোর চেষ্টা করছেন। আমরা তাকে আশ্বস্ত করতে চাই যে এই আন্দোলন থামবে না এবং আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। উল্লেখ্য, গত 9 আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজের সেমিনার হলের ভেতর থেকে এক জুনিয়র চিকিৎসকের লাশ উদ্ধার হয়। তাকে মর্মান্তিকভাবে ধর্ষণ ও পরে হত্যা করা হয়। এ ঘটনায় বিচার চেয়ে দেশব্যাপী ধর্মঘট ডেকেছে ভারতের ডাক্তারদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।